ধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়েছিল। সুপ্রিম কোর্ট ব্যতিক্রমীভাবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ প্রায় 2.5 ঘন্টা এই মামলাটির শুনানি আজ করেছে এবং শুনানি পর্বে রাজ্যের কৌশলী চড়া দামে রাখা একটি খুন ও ধর্ষণের ঘটনাকে ডিফেন্ড করা রাজ্যের কৌশলী কেন্দ্রীয় সরকারের তথা CBI এর কৌশলী হিসেবে সলিসিটর জেনারেল সহ এই মামলার অংশগ্রহণকারী সমস্ত আইনজীবীদের কথোপকথন আমরা সবাই লাইভ টেলিকাস্ট দেখেছি এবং আজকের এই শুনানি পর্বে CBI তার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তদন্তের। তারা 13 তারিখে আদালতের নির্দেশের পর 14 তারিখ তদন্তভার গ্রহণ করে। সেই স্ট্যাটাস রিপোর্ট, প্রথম স্ট্যাটাস রিপোর্ট তার আগের শুনানির দিন দিয়েছিল প্রাথমিক রিপোর্ট। আজকে প্রায় 15 দিন পর সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। রাজ্য সরকার তাদের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের দুটি রিপোর্ট জমা দিয়েছে এবং পুরো শুনানি পর্ব থেকে সারা বাংলার যে আশঙ্কা ছিল সেই আশঙ্কায় সত্য প্রমাণিত হতে চলেছে যে রাজ্য সরকার এই আরজিকর কাণ্ডে ধর্ষিতা এবং মৃতা খুন হয়ে যাওয়া ওই ডাক্তারের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্য সব রকমের চেষ্টা চালিয়েছিল। CBI এর স্ট্যাটাস রিপোর্ট, সলিসিটর জেনারেলের সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চের কথোপকথন, প্রধান বিচারপতির রাজ্যের কৌশলীর কাছে করা প্রশ্নের ভিত্তিতে আমাদের মনেও বেশ কিছু প্রশ্ন উঠছে এবং যে প্রশ্নগুলি 2 2 4 করলে বোঝা যাচ্ছে যে এই ঘটনাটির আসল কালপ্রিট বা আসল অপরাধী মদতদাতা এবং ষড়যন্ত্রকারীদের আড়াল করার জন্য সর্বতোভাবে চেষ্টা চালিয়ে গেছে রাজ্য সরকার। আরজিকরের ঘটনা আর 5টি সাধারণ ধর্ষণের ঘটনা নয়। আরজিকরের ঘটনা একটি প্রাতিষ্ঠানিক ধর্ষণ ও খুনের ঘটনা, যে ঘটনায় স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, পূর্ত দপ্তরের পরিকাঠামোর ব্যবস্থা সহ সামগ্রিকভাবে একটি ভেঙে পড়া প্রশাসনের কঙ্কালসার চেহারাকে দেখাচ্ছে। আজ প্রধান বিচারপতি নিজেই মন্তব্য করেছেন যে এই রকম একটি স্পর্শকাতর এবং সংবেদনশীল মামলায় 14 ঘন্টা পর FIR করা হয়েছে। এই উক্তি কোনো বিরোধী দলের নয়, এই উক্তি জেগে ওঠা বাঙালি সমাজের নয়। এই কাণ্ডের বিচার করতে বসা মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, জাস্টিস JB পার্ডিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চের প্রশ্ন যে আমরা অন্তত দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটার 14 ঘন্টা পর এই মামলাটির FIR রুজু করা হয়েছে। তথ্য প্রমাণ লোপাটের যে ইঙ্গিতগুলি আজকে শুনানি পর্বে এসেছে তা নিয়ে আমরা রাজ্য সরকারের কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে এবং স্বরাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা এই মামলাটি ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার পর তারপর তা CBI এর হাতে তুলে দিয়েছেন। আর একথা স্পষ্ট হয়েছে যখন কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল বারবার বলার চেষ্টা করছিলেন যেরকম একটি ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ সংগ্রহের জন্য প্রথম 5 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মিলর্ড 5 দিন পর মামলাটি পেয়েছি। তাই সারা বাংলা যারা আরজিকরের বিচার চেয়ে রাস্তায় নামছেন, রাত জাগছেন, ভোর জাগছেন, তাদের কাছে প্রণিধানযোগ্য হয়ে উঠেছে আজকে প্রধান বিচারপতির করা মন্তব্য যে ঘটনা ঘটার 14 ঘন্টা পর FIR হয়েছিল, 14 ঘন্টা বিলম্ব হয়েছিল। আর কেন্দ্রীয় সলিসিটর জেনারেলের স্বীকারোক্তি
যে প্রথম 5 ঘন্টা এরকম ঘটনার ক্ষেত্রে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই 5 ঘন্টার স্যাংটিটি বা সেই 5 ঘন্টার কি হয়েছিল সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। এবং সেটা বলতে গিয়ে তিনি বলেছেন, উই আর ফেসিং আওয়ার ওন চ্যালেঞ্জ, উই হ্যাভ আওয়ার ওন চ্যালেঞ্জেস টু সলভ দ্য কেস। কেন 5 দিন পর তারা এই কেসটি পেয়েছেন, যেটা প্রথম 5 ঘন্টায় তার সলিউশন আসার কথা ছিল। এবং প্রধান বিচারপতি কিছু ইন্ডিকেট করেছেন আজকে যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। প্রথম তিনি প্রশ্ন করেছেন, সলিসিটর জেনারেল যখন তার স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন, সলিসিটর জেনারেল তার স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার সময়তে প্রথম যে বলেছেন যে কথাটি, যে হুজুর কেন্দ্রীয় ফরেন্সিক যে ল্যাবরেটরি, তার ল্যাবরেটরির ফাইন্ডিংস আপনি দেখুন, সোয়াব যে কালেকশন হয়েছিল, উনি বারবার একটি কথা বললেন, 2টি সোয়াব কালেকশন হয়েছিল। এবং তারপরে তিনি ওপিনিয়ন পার্টে গিয়ে বললেন যে ওপিনিয়ন পার্টটা দেখুন কি এসেছে, সেই কারণে আমরা এইমস এর ডক্টরদের কনসাল্ট করছি। এবং উনি বারবার বললেন কে সোয়াব কালেকশন করেছিল, ওই ডাক্তার বন্টির দেহ থেকে, এবং আরেকটি স্যাম্পল আপনারা বুঝতেই পারছেন তার দেহ থেকে কে সোয়াব কালেকশন করেছিল, সেটা হচ্ছে অত্যন্ত তদন্ত এই খুনের ঘটনা প্রমাণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি না সিবিআই স্ট্যাটাস রিপোর্টে কি আছে, কিন্তু যেভাবে 14 ঘন্টা পর এফআইআর হলো, ঠিক সেভাবেই আমাদের মনে প্রশ্ন উঠছে, তথাকথিত সঞ্জয়, যে সঞ্জয়ের নাম নাকি আরজি করে তার কাটা সঞ্জয়, সেই তার কাটা সঞ্জয়ের নমুনা আর মৃতার নমুনা মিলিয়ে দেওয়া হয়নি তো? কারণ সলিসিটর জেনারেল আজকে প্রশ্ন করেছেন, এই কারণেই কি ফাইন্ডিংস আছে আমরা জানি না, কিন্তু আমাদের সবার মতো প্রশ্ন যে 2টি স্যাম্পলের পর সিএফএসএল এর রিপোর্ট আপনারা দেখুন, এবং কে ওই স্যাম্পল কালেকশন করেছিল। যখন 9:30টার সময় প্রথম দেহ পাওয়া গেল অর্ধনগ্ন অবস্থায়, তার সারা শরীরে আঁচড়ের চিহ্ন, এইরকম অবস্থায় পাওয়া একটি দেহ, আর তারপরেতে সার্চ অ্যান্ড সিজার কখন হচ্ছে? রাজ্যের কৌশলী বলছেন রাত্রি 8:30 থেকে 10:45-এর মধ্যে। সকাল 9:30টায় দেহটি পাওয়া গেল, সার্চ অ্যান্ড সিজার হচ্ছে রাত্রি 8:30 থেকে 10:45-এর মধ্যে। প্রধান বিচারপতি জিজ্ঞাসা করছেন, আপনারা সব ভিডিও ফুটেজ কি দিয়েছেন সিবিআই কে? বলেন হ্যাঁ হুজুর, সব ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সলিসিটর জেনারেল বললেন সার্চ অ্যান্ড সিজারের মাত্র 27 মিনিটের ফুটেজ আমরা পেয়েছি। রাজ্য রিপোর্ট দিয়ে বলছে, অ্যাফিডেভিট করে বলছে 8:30 থেকে 10:45 পর্যন্ত সার্চ অ্যান্ড সিজার হয়েছে। সিবিআই বলছে আমরা 27 মিনিটের ফুটেজ পেয়েছি। সঙ্গে সঙ্গে রাজ্যের কৌশলী বলছেন কিছু টেকনিক্যাল গ্লিচেস ছিল, সেই কারণে আমরা কিছু অংশ বাদ দিয়ে রেলিভেন্ট পার্টটুকু দিয়েছি। এই রেলিভেন্ট পার্টের ডেফিনেশন কে ঠিক করে দিয়েছে? কেন সিবিআই কে সার্চ অ্যান্ড সিজারের কন্টিনিউয়াস ফুটেজ ওই 2-2.5 ঘন্টার দেওয়া হয়নি? যখন দেহটি আর নেই, দ্বিতীয় ময়না তদন্তে হয়নি, তখন ওই সার্চ অ্যান্ড সিজার আর তারপরে ময়না তদন্তের রিপোর্টই হচ্ছে এই ধর্ষণ খুনের মামলা প্রমাণের একমাত্র বিষয়। তাই কেন্দ্রীয় সলিসিটর জেনারেল যখন জানাচ্ছেন যে 17টা 5 আর তারপরের 27 মিনিটের ভিডিও ফুটেজ তাদের দেওয়া হয়েছে, তাই আমাদের দ্বিতীয় প্রশ্ন, 1 হচ্ছে বিলম্বে এফআইআর, 2 হচ্ছে 5 ঘন্টা মধ্যে যে নমুনা সংগ্রহ করার কথা, সেটা হলো 9:30টায় দেহ উদ্ধারের পর রাত্রিবেলায় গিয়ে, আর তার 5 দিন পর কি অবস্থা হয়েছে। এবং বলেছেন ক্রাইম সিনের ইনগ্রেস আউটগ্রেস এবং এভিডেন্স ট্যাম্পারিং এর ক্ষেত্রে ক্রাইম সিনের প্রোটেকশন কত জরুরি, আর সলিসিটর জেনারেল সেই প্রশ্নও করেছেন। এবং কে নমুনা সংগ্রহ করছে, তার এক্সপার্টিস কি ছিল, কি মতলবে তার সেই নমুনা সংগ্রহ করা হয়েছে, এই প্রশ্ন আজকে উঠেছে। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে উঠেছে যে এফআইআর তো হচ্ছে 11:45-এ, কিন্তু সার্চ অ্যান্ড সিজার হয়ে যাচ্ছে 8টা 8:30টার পর। ভারতীয় ন্যায় সংহিতাতে বা এখনকার যে ফৌজদারি আইন
সেই ফৌজদারি আইন অনুযায়ী এফআইআর হওয়ার আগেই ফরেন্সিক টিমকে ডেকে নেওয়া হলো। কিসের ভিত্তিতে ইনভেস্টিগেশন অফিসার বুঝে গেলেন যে এটা ফরেন্সিক করতে হবে? এফআইআর এ তার উল্লেখই হলো না। তাই কি উদ্দেশ্যে, কি মতলবে এফআইআর লেখার আগেই ফরেন্সিক টিমকে ডাকা হয়েছিল এবং পোস্টমর্টম করানোর কথা হয়েছিল, পোস্টমর্টমের জন্য বডি পাঠানো হয়েছিল, তার কোনো ব্যাখ্যা আজকে রাজ্যের কৌশলী দিতে পারেননি। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা প্রধান বিচারপতি তুললেন তা হলো আরজি করের ওই সেমিনার হল থেকে দেহটি তুলে কে নিয়ে গেল পোস্টমর্টম ডক্টরসদের কাছে? সেই পিএম চালানের সই কে করেছিলেন? দেহটির সঙ্গে আর কি কি পাওয়া গেল, কি কি নিয়ে সঙ্গে গিয়ে পোস্টমর্টম ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো উত্তর নেই। শোনা গেল হাইকোর্টের কেস ডায়েরিতে ওই পিএম চালান থাকলেও কলকাতা পুলিশ যখন সিবিআই এর কাছে ফাইলটি হ্যান্ডওভার করে তখন ওই পিএম চালান সঙ্গে দেয়নি। তা রাজ্যের কৌশলীও স্বীকার করে নিয়েছেন। কি ছিল পিএম চালানে? কি এমন হচ্ছে যে ওই সেমিনার হল থেকে ওই মেয়েটির দেহর সঙ্গে সংগৃহীত হয়েছিল যা পোস্টমর্টম ঘর অবধি পৌঁছায়নি, যা ঢেকে ফেলার জন্য পিএম চালান হারিয়ে গেল? পরের শুনানির দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ নিয়ে জবাব তলব করেছেন, কিন্তু তথ্য প্রমাণ লোপাট যে এক এক করে হয়েছে এই ঘটনাগুলি প্রমাণ হচ্ছে এবং এক এক করে তা সামনে আসছে। বিশেষ করে ওই যে সংখ্যা পিএম চালানের ফর্ম নাম্বার 5371 কেন নেই এই প্রশ্ন আজ দেখেছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের কৌশলীকে করছেন। দেশের সলিসিটর জেনারেল বলছেন আমাদের কাছে সেই ফাইলে নেই। আরো একটি বিষয় সামনে এলো যে টালা থানায় দুপুর 2:30 থেকে 11:30 পর্যন্ত 10 খানা জিডি এন্ট্রি হলো। এত জিডি এন্ট্রি কি করে হলো? একটি এফআইআর এর জন্য পরপর এক একটা ইভেন্ট হচ্ছে, আর জিডি এন্ট্রি হচ্ছে কিনা তারও কোনো স্পষ্টতা বা ক্লারিটি নেই। পুলিশ কেন এতগুলি জিডি এন্ট্রি টালা থানাতে করে রেখেছিল? টালা থানার ওসির যে এত শরীর খারাপ হয়ে গেল, কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হওয়ার জন্য যেতে শুরু করলেন, তার সঙ্গে এই তদন্তর তথ্য প্রমাণ লোপাটের কোনো যোগ আছে কি? এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ আবার উল্লেখ করলেন যে ধর্ষণ খুনের ঘটনাটি শুধু ধর্ষণ খুনের ঘটনা বলে দেখাটা ঠিক হবে না, এর সঙ্গে স্বাস্থ্য দপ্তর বা আরজি করের দুর্নীতিটাও সম্পৃক্তভাবে রয়েছে। তার ফলে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ধর্ষণকারী কারা, এক না অধিক, তা প্রমাণ করার জন্য ওই নমুনা, যে নমুনা মৃতার দেহ থেকে এবং অন্য কোনো জায়গা থেকে সংরক্ষিত হয়েছিল, বিশেষ করে মৃতার দেহ থেকে সংরক্ষিত হয়েছিল, সেটি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষিত হয়েছিল কিনা সেই প্রশ্ন পিএম রিপোর্টে কোথাও স্পষ্ট করে উল্লেখ নেই। একইভাবে আদালতের কৌশলীদের এই সওয়াল জবাব পর্বে প্রধান বিচারপতি এই বিষয়টিও পরের দিনের স্ট্যাটাস রিপোর্টে রাখতে বলেছেন। প্রশ্ন উঠেছিল যে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মৃতার পরিবারকে, ধর্ষিতা ওই বোনটির পরিবারকে কোনো অর্থের বিষয় বা অর্থ অফার করা হয়েছিল কিনা। প্রধান বিচারপতি বলেছেন সেটা সিবিআই তদন্ত করে দেখছে, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টের পার্টেই সেটা রয়েছে। এরপর যেহেতু তদন্ত চলছে তাই তারা এ নিয়ে আর বিশদে মুখ খুলতে চায় না। তাই আমাদের বক্তব্য স্পষ্ট যে আজকে অন্তত পক্ষে সওয়াল জবাব পর্ব থেকে বোঝা গেল সিবিআই স্ট্যাটাস রিপোর্টে জমা দেওয়ার পর প্রধান বিচারপতির মুখে ওপেন কোর্টে সওয়াল জবাবে কথোপকথনে যেটুকু লিড পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে, কারণ রাজ্যের কৌশলী তার কোনো জবাব দিতে পারছেন না, সবটাই তিনি বলছেন পরে জানাবেন, জেনে জানাবেন। তার অর্থ এই খুনের ঘটনা ধামা চাপা, এই খুন ধর্ষণের ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে গেছে এই রাজ্যের সরকার, এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এই রাজ্যের পুলিশ। এবং কি কি প্রশ্ন বা খটকা যা আজকে আলোচনার মধ্যে এলো, এক, তথ্য প্রমাণ লোপাট করার জন্য প্রধান বিচারপতি বললেন
14 ঘন্টা পর এফআইআর কেন রুজু হয়েছে? সলিসিটর জেনারেল বললেন 5 ঘন্টার প্রথম 5 ঘন্টায় যেখানে সমস্ত নমুনা সংগ্রহ করার কথা, এভিডেন্স কালেকশন করার কথা, সেখানে সিবিআই এর হাতে তদন্ত এসেছে 5 দিন পর, ততদিন সবকিছু বদলে গেছে। সলিসিটর জেনারেল প্রশ্ন করেছেন সিএফএসএল এর রিপোর্ট দেখিয়ে যে হুজুর দেখুন কে নমুনা সংগ্রহ করেছিল, এক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। এবং তিনি দুটো সোয়াবের কথা বলে বলে প্রধান বিচারপতির বেঞ্চকে বারবার ওই রিপোর্টের পার্টটুকু পড়তে বলেছেন এবং বলেছেন সেই কারণেই এইমস এর ফরেনসিক মেডিসিন বা ফরেনসিক এক্সপার্টদের সহায়তা নেওয়া হচ্ছে। সার্চ অ্যান্ড সিজার হয়ে যাওয়ার পরে কেন এফআইআর? ফরেনসিক টিম ডাকার আগে হচ্ছে, পরে কেন এফআইআর? পোস্টমর্টম রিপোর্টের ওপিনিয়ন পার্টে যেখানে লেখা রয়েছে যে ইনসারশন ইন হার জেনিটালিয়া পসিবিলিটি অফ সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্ষেত্রে সিএফএসএল এর যে রিপোর্ট আসছে, সলিসিটর জেনারেল বারবার প্রধান বিচারপতিকে সেই অংশটুকু পড়ে দেখতে বলেছেন, এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন এসেছে হয়তো, অর্থাৎ পিএম রিপোর্ট যা বলছে সিএফএসএল এর রিপোর্টের সঙ্গে তা হয়তো ম্যাচ করছে না, সেই কারণে এইমস এর কাছে ওই রিপোর্ট বা নমুনা আবার পাঠানো হয়েছে। সোয়াব কেন 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা হয়নি? পিএম চালান নেই কেন? কে পিএম চালান সরিয়ে দিয়েছে? কেন পিএম চালান সরিয়ে দেওয়া হলো? পিএম চালান এই কারণেই খুবই ইম্পর্টেন্ট, কারণ কি কি জিনিস ওই বডির সঙ্গে ময়না তদন্তের ঘরে নিয়ে যাওয়া হলো, আর ময়না তদন্তকারীরা সেসব নমুনা সংগ্রহ করার পর কি ইনকোয়েস্ট অফিসারের কাছে বা ডেপুটি ম্যাজিস্ট্রেট বা যে রেসপন্সিবল পুলিশ অফিসার তার হাতে জমা করছেন, এই দুটি খুবই তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। এটা মিসম্যাচ করছে কেন? দ্বিতীয়ত হচ্ছে ক্রাইম সিনের কর্ডনিং, ইনগ্রেস, আউটগ্রেস, যা এই শব্দগুলি প্রধান বিচারপতির মুখে উঠে এসেছেন। এই প্রশ্নগুলি রেখে আমাদের পরিষ্কার কথা যে আরজি করের মতো একটি প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রাজ্য সরকার, রাজ্য পুলিশ, স্বাস্থ্য দপ্তর সব রকম চেষ্টা চালিয়ে গেছে, তথ্য প্রমাণ লোপাট করেছে। সেই তথ্য প্রমাণ লোপাটের কারণেই আজ সিবিআই কে অত্যন্ত চ্যালেঞ্জের মুখে এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন। আজ প্রধান বিচারপতি সেই কারণে তদন্তের পার্টে খুব বেশি কোনো কথা না বলে পরের মঙ্গলবার আবার এ নিয়ে ফার্দার আরো একটি রিপোর্ট চেয়েছেন সিবিআই এর কাছে এবং সিবিআই কে তদন্ত চালিয়ে নিয়ে যেতে বলছেন। আমরা আশাবাদী এরপরেও প্রকৃত খুনি বা ধর্ষণকারী বা ধর্ষণকারীরা, মদতদাতারা, ষড়যন্ত্রকারীরা কেউ ছাড় পাবে না, তারা সিবিআই এর হাতে ধরা পড়বেই। চল সিসিটিভি যে টেকনিক্যাল ফুটেজে যে গ্লিচটার কথা বলছে, তাহলে সিসিটিভি ওই সময়টুকু তো দেওয়া হলো না, মানে কে কি ঢুকেছে কে বেরিয়েছে কিছুই পাওয়া গেল। দেখুন, প্রধান বিচারপতি আজকে সেদিন সঞ্জয় রায় সম্ভবত অ্যাকিউজড 4:30-র সময়, 9 তারিখ ভোরবেলা 4:30-র সময় বেরিয়ে যাওয়ার পর থেকে সম্পূর্ণ ফুটেজ কলকাতা পুলিশকে সিবিআই কে দেওয়ার জন্য বলেছেন। কিন্তু আমরা দেখছি যে কলকাতা পুলিশে কৌশলী বললেন যে সেদিন রাত্রি 8:30 থেকে 10:45-এর মধ্যেই নাকি টেকনিক্যাল গ্লিচেস এত এসছে যে 2 ঘন্টার ভিডিও দেওয়া যায়নি, 27 মিনিটের ভিডিও প্রোভাইড করা গেছে। সিবিআই পুরো ফুটেজ মানে এক্সামিন করছে এবং এরকম যদি কোনো টেকনিক্যাল গ্লিচেস থাকে, বেরোয়, কোনো সমস্যা হয়, আশা করব সিবিআই তদন্তের বিষয় সুপ্রিম কোর্টকে জানাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলেছেন যে এভিডেন্স আমি বলতে বোঝাই তিনি সিস্টেমের কথা বলেছেন যে ট্যাম্পার করতে যাব কেন। দেখুন, মুখ্যমন্ত্রী ট্যাম্পার করতে যাবেন কেন সেটা নিয়ে আমাদের কি বলার কিছু নেই, কিন্তু তিনি তিনি নন, তিনি ব্যক্তিগতভাবে ট্যাম্পার করতে যাবেন কেন? যদি উত্তরবঙ্গ লবি যুক্ত হয় তাহলে তার বাছাধনরা অবশ্যই ট্যাম্পার করতে যাবেন এবং সেটাই তো হয়েছে। আজ সুপ্রিম কোর্টের সামনে তার 21 লাখি আইনজীবী তো সেটা বলতে পারেননি। তিনি নবান্নের যে সাফাই মিটিং করলেন, পর্যালোচনা বৈঠক নাই তো, নিজের সাফাই দেওয়া অফিসারদের সামনে যে বৈঠকটি করলেন, রাজ্য সাফাই বৈঠক, তো সেই রাজ্যে সাফাই দেওয়া বৈঠকে অন্তত পক্ষে তিনি এটা কেন বলছেন? তার নর্থ বেঙ্গল লবির বাছাধনদের বাঁচানোর জন্য এবং এই বাস্তুতন্ত্রের আসল ফলভোগী কে সেটা তিনি বলুন।
এই বাস্তুতন্ত্রের আসল ফলভোগী কে সেটা তিনি বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনেক তো হলো, 1 মাস তো হলো, এবার উৎসবে ফিরুন। কি বলবেন, এখন কি অভয়ার দিনে আর উৎসবের মরশুম? দেখুন, এর আগে অভয়ার খুন ধর্ষণের মূল্যমান তিনি বেঁধে দিয়েছিলেন, বলছেন 10 লাখ টাকা তুলে রাখা আছে। এবার অভয়ার মৃত্যুকে ভুলে যাওয়ার সময়সীমাও তিনি বেঁধে দিলেন, যে এইরকম একটি প্রাতিষ্ঠানিক ধর্ষণ হলে 1 মাস 1 দিন পর উৎসব করতে হয়। এবং সেই জন্য তার সিন্ডিকেট বাহিনী গণেশ পুজোতে পাগলু ড্যান্স করতে শুরু করেছে। 17 তারিখ বিশ্বকর্মা পুজো থেকে তারা পাগলু ড্যান্স করবেন। এবং পিতৃপক্ষে যখন আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি, তখন সেই পিতৃপক্ষে উনি পুজো উদ্বোধন করতে গিয়ে অভয়াকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির শপথ যে উষা কালের অত্যাচার ভুলতে দেব না এবার। মুখ্যমন্ত্রী বলেছেন অভয়ার পরিবারকে টাকা অফার করা হয়েছিল, প্রমাণ করুন। চিঠি আছে, ওরা চেয়েছিল, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ। দেখুন, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি বেহালাতে 14ই আগস্টের সম্ভবত কোনো সভা থেকে বলেছিলেন যে আমি তো পরিবারকে বলেছি ওদের জন্য 10 লক্ষ টাকা রাখা আছে। মানে এরকম প্রাতিষ্ঠানিক ধর্ষণের মূল্য 10 লক্ষ টাকা, সেটা তার মুখ থেকে আমরা শুনেছি, আপনারাই দেখিয়েছেন। তিনি তার পরিবারকে কি কি বলেছেন সেটা তো ওখানে আমি উপস্থিত ছিলাম না, কিন্তু মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বেহালাতে তিনি যা বলেছেন সেটা আমরা জানি 10 লাখের কথা তিনি বলেছিলেন। এবং তারপরে এখন বললেন যে এই খুন ধর্ষণের ঘটনাটি ভুলে যেতে হবে, কারণ এই খুন ধর্ষণের ঘটনা ভুলে যাওয়ারও সর্বোচ্চ সময়সীমা তিনি 1 মাস 1 দিন করে দিয়েছেন। বলছেন যে আর সিবিআই কে বলবো বিচারের ব্যবস্থা করুন, এখানে বাংলাদেশ হবে না, মাথায় রাখুন। পশ্চিমবঙ্গ কোনোদিন বাংলাদেশ হবে না, ভারতবর্ষ কোনোদিন বাংলাদেশ হবে না। ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামো, ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় এবং একটি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে। তাই এখানকার রাজ্য সরকার কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে হস্টাইল হলেও, শত্রু সরকার হলেও, কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই আমরা তো বাংলাদেশের মতো ব্যানানা রিপাবলিক না, উই ক্যানট অ্যালাউ টু হ্যাপেন হিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল অর এলসওয়্যার। আমরা এটা করতে দিতে পারি না। কিন্তু সুপ্রিম কোর্ট যা বলেছেন, শান্তিকামী প্রতিবাদ চলবে। আজও রাজ্য সরকার তার উপর অঙ্কুশ লাগাতে চেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন যে আমি আগের দিনই যে মন্তব্য করেছি যে শান্তিপূর্ণ প্রোটেস্ট চলবে, এই প্রোটেস্ট কেউ আটকাতে পারবে না। সিবিআই নজরে যে এসছে অভয়ার ফোন দেখা গেল, তাতে কোনো তথ্য নেই, ফিঙ্গারপ্রিন্ট নেই, সমস্ত ফিঙ্গারপ্রিন্ট মুছে দেওয়া হয়েছে, একাধিক ইনফরমেশন রিলিজ করা হয়েছে। কিন্তু বিস্ময় করে যাচ্ছে। দেখুন, সিবিআই স্ট্যাটাস রিপোর্টে কি আছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আজ ওপেন কোর্টে যে কথোপকথন হয়েছে তার ভিত্তিতে আমি এটুকুই বলতে পারি যে নমুনা সংগ্রহে গলতি ছিল। যিনি নমুনা সংগ্রহ করেছেন সলিসিটর জেনারেল তার উপর প্রশ্ন করেছেন এবং প্রধান বিচারপতিকে বারবার ইন্ডিকেট করেছেন। এবং সেই কারণেই যেহেতু সিএফএসএল এর এখানকার ফাইন্ডিংস সন্তোষজনক নয় বলে এইমস এর ফরেন্সিক ডিপার্টমেন্ট, এইমস এর ডাক্তারদের সহযোগিতা নেওয়া হয়েছে। এবং প্রাতিষ্ঠানিকভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা করা হচ্ছিল তার একটি বড় প্রমাণ আজকে স্ট্যাটাস রিপোর্ট পড়ার পরেতেই প্রথম প্রশ্ন প্রধান বিচারপতির, আরজি করের প্রিন্সিপালের বাড়ি আরজি কর হাসপাতাল থেকে কত দূরে? সলিসিটর জেনারেল উত্তর দিলেন 20-25 মিনিট দূরে। স্বাস্থ্য বিভাগে ঘুঘুর বাসা বামফ্রন্ট আমল থেকে এখনো বামপন্থীরা রয়েছে, আমরা সেই ঘুঘুর বাসা ভাঙতে পারিনি, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন। দেখুন, ঘুঘুর ভাষা ভাঙার দায়িত্ব তার, ঘুঘুর ভাষা ভাঙার দায়িত্ব তার, কাজে ফেরানো ডাক্তারদের দায়িত্ব তার। এবং কেন উনি ভাষা ভাঙতে পারেননি আমি জানি না। আমি আপনাদের মেডিকেল সার্ভিস কর্পোরেশনের একটি অর্ডার দেখিয়েছিলাম, আজকে আবার দেখাবো এই কারণে যে কোন রাজ্যে যে রাজ্য 1200 থেকে 1500 কোটি টাকার ওষুধপত্র সরঞ্জাম সংগ্রহ করে, সেই রাজ্য সরকারি নির্দেশনামা জারি করে বলতে পারে যে 60% উপর কোনো হিসাব পরীক্ষা করতে হবে না, টাকা ছেড়ে দাও। এটা যদি সরকারি নীতি হয় তাহলে এটা ঘুঘুর ভাষা, কিন্তু ঘোগের ভাষা, তো ঘোগ পুরো। আর তাকে কে ঘুঘুর ভাষা ভাঙতে বাধা দিয়েছে? কেউ বাধা দিয়েছে? আমরা তো চ্যালেঞ্জ করছি যে আপনি তো প্রমাণ করছেন আপনার সঙ্গে বামেদের সেটিং আছে, সেই কারণে এই আন্দোলনকে অন্য পথে চালনা করার চেষ্টা করছেন। এবং কোনো বড় বড় মুখে কথা বললেও বামেদের কোনো দুর্নীতি আপনি ফাঁস করতে পারেননি, কোনো বাম নেতাকে, কোনো বাম মন্ত্রীকে জেলে পুরতে পারেননি। পুরুন জেলে। আপনি তো 21শে জুলাইয়ের বিচার দিতে পারেননি।
আপনি অন্য বিচারের কথা কি বলবেন? প্রধানমন্ত্রী বলেছেন যে হাসপাতালের নিরাপত্তা সিআইএসএফ এই থাকবে, কোন ভলেন্টিয়ারের হাতে দায়িত্ব দেওয়া হবে। কাজে যুক্ত বলেছেন চিকিৎসকদের। আমরা আপনাদের আগেই বলেছি যে জুনিয়র ডাক্তারদের নিয়ে আমাদের স্পষ্ট নীতি হলো পরিষেবা এবং প্রতিবাদ। আপনারা পরিষেবায় ফিরুন, প্রতিবাদও চালিয়ে যান। একই সঙ্গে পরিষেবা এবং প্রতিবাদ করা যায়। যদি প্রতিবাদ করতে হয়, ধর্ণা মঞ্চটি অটুট থাকুক। নির্দিষ্টভাবে আপনারা রিলে ভাবে মানে চক্রাকারে আপনারা প্রতিবাদ চালিয়ে যান। যারা একটা অংশ ডিউটি করুন, অন্য অংশ প্রতিবাদে সামিল থাকুন। তাই প্রতিবাদ এবং পরিষেবা এই দুটোকে একসঙ্গে নিয়ে যেতে হবে। যতদিন অভয়া না বিচার পাচ্ছে ততদিন এই মডেলেই আপনারা থাকুন। কিন্তু সরকারি হাসপাতালে গরিব মানুষেরা আসে, তাদের চিকিৎসা একবারে আমরা করব না, কিছু অতি বাম শক্তির মদতে, তাদের উস্কানিতে নেতিবাচক আন্দোলন, একেবারে সম্পূর্ণ নেতিবাচক আন্দোলন হসপিটালের চৌহদ্দিতে করবেন না। বিচারপতি যে বলেছেন কেন্দ্রীয় বাহিনী থাকবে এখন সিকিউরিটির দায়িত্বে, এখন পুলিশ বা সিভিকের উপর বিশ্বাস করা যাচ্ছে। দেখুন, আমার ইন্টারপ্রিটেশন হলো বা বিজেপির ইন্টারপ্রিটেশন হলো দিস ইজ অ্যাজ গুড অ্যাজ 355। সুপ্রিম কোর্ট কলকাতা শহরের একটি মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার জন্য রাজ্যের কোনো নিরাপত্তা এজেন্সির উপর যদি সন্তুষ্ট হয়ে ভার দিতে না পারে, কেন্দ্রীয় বাহিনী নামায়, এবং আজকে যেভাবে উনি কেন্দ্রীয় বাহিনী স্থায়ীকরণের কথাই কার্যত বলে দিলেন, ঘর বাড়ি অন্যান্য পরিকাঠামো বাস ইত্যাদির ব্যবস্থা করা, তার মানে এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের প্রশাসনের উপর সুপ্রিম কোর্টের কোনো আস্থা নেই। এই অনাস্থা অন্ততপক্ষে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগেই কিছুটা হলেও ফিরতে পারে এই অনাস্থা। প্রধান বিচারপতি বলছেন যে আগামীকাল বিকেল 5টার মধ্যে আপনারা কাজে যোগ দিন, তাহলে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু পরবর্তীতে যদি কাজে যোগ না দেয় তাহলে ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাহলে আমরা বাধা দেব। দেখুন, রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর চিকিৎসা পরিষেবা বহু ক্ষেত্রে রেসিডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের উপরেই নির্ভর করে। দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এক্ষেত্রে আমরা বলছি আন্দোলনে থাকুন। আন্দোলনে থাকার সঙ্গে সঙ্গে আপনারা পরিষেবাও দিন। প্রধান বিচারপতি কিন্তু আন্দোলন বন্ধ করতে বলেন, প্রধান বিচারপতি কাজে ফিরতে বলেছে। আমরা ডাক্তারদের বলছি যে আপনারা আন্দোলনে থাকুন, আন্দোলন চালিয়ে যেতে হবে, কিন্তু কাজে ফিরুন। 10 ঘন্টা কাজ করুন, অতিরিক্ত 2 ঘন্টা প্রতিবাদ করুন। প্রতিদিন প্রতিবাদ হোক, প্রতিটি মেডিকেল কলেজে প্রতিবাদ হোক, কিন্তু সারাদিন বসে না থেকে সারাদিন রোগী দেখুন আর তারপরে আন্দোলন করুন। দেখুন, যে রোগীকে পরিষেবা দিচ্ছেন তারাও আপনাদের মঞ্চে সামনে এসে দাঁড়াবে, তারাও আপনাদের আন্দোলনে সামিল হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে দিন 7 আগে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে পদত্যাগ করতে চেয়েছিলেন, তাকে হত্যা করলে আইন শৃঙ্খলা কে দেখবে? তাহলে মুখ্যমন্ত্রীর অবস্থা যেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন। আজকে বিশেষ সচিব এবং তদূর্ধ্ব অফিসারদের সামনে মুখ্যমন্ত্রী বলেছেন যে 25 অফিসার কাজ করে, বাকিরা 80 যায় মাইনে পাই করে। আপনাদের সবার হয়তো খেয়াল আছে। তাহলে বিনীত গোয়েল যদি চলে যায়, এত কিছুর পরে তো এত পাপ নিয়ে মুখ্যমন্ত্রী নিজের কাছে সেই পাপ টেনে নিচ্ছেন, সিপির পাপ। তদন্ত যে হয়নি আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে প্রমাণ হচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তথ্য প্রমাণ লোপাটের। তারপরেও উনি বিনীত গোয়েলকে বাঁচাতে চাইছেন, তার কারণ বিনীত গোয়েল ওই 25% লোকের মধ্যে পড়ে যারা হচ্ছে মুখ্যমন্ত্রী স্নেহধন্য। বাকি 75% লোক সরকারি অফিসারদের অধিকাংশ যারা কিনা তাও মোটামুটি কাজ করার চেষ্টা করেন, যাদেরকে মুখ্যমন্ত্রী মনে করেন তারা 80 যায় মাইনা পায় করে, কোনো কাজ করে না। আমার তো মনে হয় রাজ্যের সরকার WBCS অফিসার থেকে শুরু করে স্টেট সার্ভিসের অফিসার, IAS IPS অফিসারদের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা এরপর এই রাজ্য সরকারের সঙ্গে কিভাবে আচরণ করবেন। একে তো অর্ধেক মাইনায় রাজ্যের সরকারি কর্মচারীরা কাজ করছেন, তারপরে সেই কর্মচারীদের কোথায় মুখ্যমন্ত্রী উৎসাহিত করবেন। একদিকে মুখ্য সচিবকে দিয়ে নোটিশ পাঠিয়ে তাদের হুমকি দিচ্ছেন, অন্যদিকে আজ বলছেন তারা কাজই করে না। তার ফলে বিনীত গোয়েল্লাই তার কাছে রত্ন, যে বিনীত গোয়েলদের যথার্থভাবে জুনিয়র ডাক্তাররা একটি স্লোগানের মাধ্যমে চিহ্নিত করেছেন যে ভোর হলো দোর খোলো, বিনীত গোয়েল ওঠে রে, দাঁড়িয়ে আছে হাওয়ায় চটি আস্তে করে চাটরে।
মুখ্যমন্ত্রী বলছেন যে পুজোর অনুদান যারা নেবেন না আরো অনেক অনুদানের জন্য অনেক পুজো কমিটি দেওয়া রয়েছে, আমরা তাদেরকে দিয়ে দেবো। মুখ্যমন্ত্রীর তো শেষ সম্বল ওটাই। আমরা আজকে দাবি করছি যে উনি লক্ষ্মীর ভান্ডারের পুজো বোনাস 5,000 টাকা করুন, এবং সেই সঙ্গে তপশিলি বন্ধু বাংলা পেনশন যোজনায় যে ট্রাইবাল পেনশন পায় তাদেরও অন্তত পক্ষে 5,000 টাকা পেনশন এই পুজোতে বোনাস দেওয়া হয়। তার কারণ সিভিক ভলেন্টিয়ার অপমান করার পর তিনি ইমিডিয়েট প্রথম কাজ যেটি করলেন, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়িয়েছেন। আরজি করের খুন ধর্ষণ কাণ্ডে একজন সিভিক ভলেন্টিয়ার জড়িত থাকা প্রমাণ হওয়ার পর প্রথম কাজ যিনি করেছেন তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়িয়েছেন। আমি বলছি, আমরা চাইছি বিজেপি লক্ষ্মীর ভান্ডার প্রাপক যে 2,30,00,000 মহিলা আছে তাদের পুজোর আগে 5,000 টাকা বোনাস দিন, এবং সরকারের পেনশন যারা পাচ্ছেন তাদের 5,000 টাকা বোনাস দিন।